নন ব্যাংকিং আর্থিক খাতের দুর্নীতি রোধে নজরদারি বাড়াচ্ছে দুদক, গোয়েন্দা তৎপরতা বাড়াতে গঠন হচ্ছে আলাদা ইউনিট। রাজধানী রামপুরা, বনশ্রী, খিলগাঁওয়ে সক্রিয় দুর্ধর্ষ অপরাধ চক্র, লাঞ্ছিত করে ও ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। বসুরহাট সংঘর্ষে ওবায়দুল কাদেরের পদত্যাগ চাইলেন মির্জা ফখরুল, মাঠ গরমের চেষ্টা বলে অভিযোগ। এবং প্রতারণা মামলায় মডেল রোমানাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ, প্রবাসীর টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ। ইন্ডিপেন্ডেন্ট সংবাদের প্রধান শিরোনামগুলো শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি শাফাত বিন ফরিদ। নন ব্যাংকিং আর্থিক খাতের অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়াচ্ছে দুর্নীতি দমন কমিশন। সম্প্রতি পিকে হালদার চক্রের 15,000 কোটি টাকা আত্মসাতের ঘটনা প্রকাশ হওয়ার পর এ খাতে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে দুদক। গঠন হচ্ছে একটি আলাদা ইউনিট। এ খাতে দুর্নীতি রোধে নীতিমালা প্রণয়ন জরুরি বলছে সংস্থাটি। নন ব্যাংকিং খাতে পিকে হালদার চক্রের সীমাহীন দুর্নীতি আর অনিয়মের তথ্য প্রকাশ পাচ্ছে একের পর এক। অভিযোগ উঠেছে 2014 সাল থেকে 2018 সালে 15,000 কোটি টাকা আত্মসাতের। জড়িত প্রতিষ্ঠানগুলোর অনেক কর্মকর্তা এইসব দুর্নীতির তথ্য জানলেও উচ্চপদস্থদের ক্ষমতার সামনে তারা ছিলেন অসহায়। এমনই চিত্র উঠে এসেছে দুদকের অনুসন্ধানে। নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা নীতিমালা না থাকায় এ খাতে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও সমবায় অধিদপ্তরের সমন্বয়ে একটি নীতিমালা প্রণয়নে তাগিদ দিচ্ছে দুদক। সমবায় অধিদপ্তর বলি, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়, তারা যদি এই কাজগুলো করার ব্যাপারে তাদের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার নীতিমালা এগুলো তৈরি করেন, তাহলে এগুলো কোন জায়গাগুলোতে এই লেনদেনগুলো হয় সেগুলো তারা জানেন, সেগুলো রহিত করতে পারেন। প্রতিষ্ঠানগুলোর দুর্নীতির উৎস, কারণ ও বিস্তার বুঝতে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে সংস্থাটি। গঠিত হতে যাচ্ছে নন ব্যাংকিং খাতের জন্য একটি নতুন ইউনিট। এইখানে যাতে প্রতিরোধমূলক কাজ করা যায় সেই জন্য আমাদের একটা প্রাতিষ্ঠানিক টিম আমরা গঠন করার চিন্তা করি, যে তারা এইগুলোকে দেখে তারা প্রতিষ্ঠানের কোন কোন জায়গায় দুর্নীতি হচ্ছে, কিভাবে হচ্ছে অভিজ্ঞতা অর্জন করবে এবং একটি সুপারিশমালা যদি প্রণয়ন করে তাদের হাতে আমরা হস্তান্তর ভবিষ্যতে করব। পিকে হালদার চক্রের সাথে এ পর্যন্ত পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, FAS ফাইন্যান্স সহ 10টি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাই নন ব্যাংকিং খাতে অন্য প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতিও খতিয়ে দেখছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর রামপুরা, বনশ্রী, খিলগাঁও এলাকায় সক্রিয় 15 সদস্যের একটি দুর্ধর্ষ অপরাধ চক্র। প্রেমের ফাঁদ, দেহ ব্যবসা বা অনলাইন কেনাকাটার নামে ডেলিভারি ম্যানকে বাসায় ঢুকিয়ে সর্বস্ব কেড়ে নেয় এরা। মারধর করে নারীদের সঙ্গে আপত্তিকর ছবি তুলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। সম্প্রতি এ চক্রের 6 সদস্যকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানায় গোয়েন্দা পুলিশ। রাজধানীর খিলগাঁওয়ের অনলাইন ব্যবসায়ী রনি গত 22 ফেব্রুয়ারি রাতে এসেছিলেন একটি পণ্য ডেলিভারি দিতে। বাসার সামনে আসতে 3-4 জন তাকে একটি ফ্ল্যাটে ঢুকিয়ে অসামাজিক কাজের অভিযোগ আনে। তোলা হয় নারীর সঙ্গে আপত্তিকর ছবিও। লোকে মারধর করে টাকা পয়সা নেয় এবং কিনা আমার কার্ড নিয়ে পিন নাম্বার নেয় এবং কিনা পরবর্তীতে আবার যোগাযোগ করে তারা যোগাযোগ করে আমার থেকে আরো 20,000 টাকা নেয়। গোয়েন্দাদের হাতে আসে খিলগাঁওয়ের একটি এটিএম বুথের সিসিটিভি ক্যামেরার ফুটেজ। এতে দেখা যায় রনির কাছ থেকে ছিনিয়ে নেয়া এটিএম কার্ড দিয়ে কয়েক দফা টাকা তুলছেন একজন। ফুটেজ দেখে ওই ব্যক্তিকে শনাক্ত করে রাজধানীর বনশ্রীতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। তার তথ্যে গ্রেপ্তার করা হয় আরো 5 জনকে। গ্রেপ্তারকৃতরা জানায় তাদের দলে 3 নারী সহ সদস্য 15 বাসা ভাড়া করে নারীদের দিয়ে প্রেমের ফাঁদ ও দেহ ব্যবসার নামে লোকজনকে বাসায় ডাকে তারা। কেউ প্রলোভনে পড়ে বাসায় ঢুকলে চক্রের সদস্যরা পুলিশ, সাংবাদিক বা এলাকার নেতা পরিচয় দিয়ে চত্থাপ্পড় মেরে টাকা আদায় করে। মনোরঞ্জনে শুরু যাওয়ার পরে কথাটা বলে কি জন্য আসছে, কি কাজ করছে, তারপরে ওই যে কি করা লাগবে বলতে তখন
কিছু টাকা টুকা দেয় আর কি। 5,000 10,000 টাকা দেয়। আসলে তো আমার হাইস্ট আমার টাকা দেয়, হাইস্ট 15,000 টাকা দিচ্ছে। গোয়েন্দারা বলছে বাসায় জিম্মি করে নগদ টাকা সহ সব ছিনিয়ে নেয় তারা। এটিএম কার্ড থাকলে মারধর করে পিন নম্বর নিয়ে নেয়। এরপর ভিডিও ধারণ করে আরেক দফায় অর্থ আদায় করা হয় মোবাইল ব্যাংকিং এ। ব্ল্যাকমেইল করে বলা হয় যে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে, আপনার এটা প্রচার করা হবে, বলে দেওয়া হবে। ভিকটিমকে ধরে প্রায় 1 লাখ 1.5 লাখ 2 লাখ যার কাছ থেকে যেভাবে সম্ভব সেইভাবে টাকাগুলো হাতিয়ে নিয়ে পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেয়। 2015 সাল থেকে চক্রটি অন্তত 100 জনকে ফাঁদে ফেলে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। চক্রের অন্যতম সদস্য শাহিন এসব টাকায় বনশ্রীতে কিনেছেন একটি ফ্ল্যাট। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালী সহিংসতার দায় নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে সরকার অবৈধভাবে ক্ষমতায় আছে বলেও অভিযোগ তার। তবে এর জবাবে কাদের বলছেন সরকার টিকে আছে মানুষের আস্থা ভালোবাসায়। ঠুনকো ইস্যুতে মাঠ গরমের চেষ্টা করছে বিএনপি। রাজধানীর গুলিস্তানে প্রায় 2 যুগ পর আজ কৃষক দলের জাতীয় কাউন্সিল। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে সরকারের কড়া সমালোচনা করেন তিনি। বলেন, কোম্পানিগঞ্জে সহিংসতার দায়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পদত্যাগ করা উচিত। আপনারা নিজের ঘরে নিজেরা মারামারি করে দরাদরি করে আপনারা ইতিমধ্যে 2 জনকে হত্যা করেছেন, একজন সাংবাদিক আর একজন রাজনৈতিক কর্মীকে। কোনো বিচার নাই, কোনো বিচার নাই। বন্ধুগণ, এটাই সমগ্র বাংলাদেশের চিত্র। আমরা দেখেছি কিভাবে আজকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সমগ্র দেশটাকে তাদের দলীয় সম্পত্তি বানিয়ে ফেলেছে এবং সেইভাবে তারা দেশকে তারা শোষণ করছে। তবে ওবায়দুল কাদের বলেছেন, জুৎসই কোনো ইস্যু খুঁজে না পেয়ে ঠুনকো ইস্যুতে মাঠ গরমের চেষ্টা করছে বিএনপি। বর্তমান সরকার জনমানুষের আস্থা ও ভালোবাসায় টিকে আছে। জুৎসই ইস্যু খুঁজে না পেয়ে বিএনপি ঠুনকো ইস্যু নিয়ে মাঠ গরমের অপচেষ্টা করছে। জনগণের প্রতি আমাদের আস্থা শতভাগ, কোনো আইনের বলে নয়। শেখ হাসিনা সরকার টিকে আছে এবং টিকে থাকবে জনমানুষের আস্থা এবং ভালোবাসা। আর তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে খালেদা জিয়ার বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, দেশের সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে, বিএনপিকে দাবি জানাতে হবে না। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে জেল হাজতে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে তাকে জেলার 1 নং আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শোয়েবুদ্দিন খান কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে নোয়াখালীর বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন নিহত যুবলীগ কর্মী আলাউদ্দিনের ভাই এমদাদ হোসেন। বৃহস্পতিবার রাতে কোম্পানিগঞ্জ থানায় এজাহারটি করা হয়। তবে এজাহারটি এখন পর্যন্ত মামলা হিসেবে নেয়নি পুলিশ। এছাড়া কাদের মির্জাকে 1 নম্বর, তার ভাই শাহাদাত হোসেনকে 2 নম্বর ও কাদের মির্জার ছেলে মাশরুক কাদের তাশিককে 3 নম্বর আসামি করা হয়েছে। এছাড়াও আরও 164 জনের নাম উল্লেখ করার পাশাপাশি এজাহারে অজ্ঞাত 40 জনকে আসামি করা হয়েছে। মুজিববর্ষ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 17 মার্চ থেকে আয়োজন করা হচ্ছে 10 দিনের কর্মসূচি। এর মধ্যে 5 দিনের সরাসরি অনুষ্ঠানে অংশ নেবেন 500 অতিথি। থাকবেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। বাকি 5 দিনের অনুষ্ঠান হবে ভার্চুয়ালি। মুজিববর্ষের সঙ্গে এবছর উদযাপিত হচ্ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এজন্য আয়োজন করা হয়েছে 10 দিনব্যাপী অনুষ্ঠান। শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে অনুষ্ঠান সূচি ঘোষণা করেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী। থেকে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এই জায়গাতে আমরা যাব। 5 দিনের সরাসরি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। 26 মার্চের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও উপস্থিত থাকার কথা রয়েছে। 17 মার্চ সেদিন প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, সভাপতিত্ব করবেন মাননীয় প্রধানমন্ত্রী। মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি সেদিন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। চীনের মহামান্য রাষ্ট্রপতি ভিডিও বার্তা দেবেন। কানাডার মাননীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভিডিও বার্তা দেবেন। জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানে যোগ দেবেন 500 অতিথি।
করোনা পরীক্ষা করানো হবে অনুষ্ঠানে আসা অতিথিদের। যে 5টা সেন্টার থেকে তারা একটা নির্দিষ্ট দিনে তারা কোভিড টেস্ট করাতে পারবেন এবং কোভিড টেস্ট করানোর জন্য আমাদের ওইখানে তারা তো থাকবেনই, পাশাপাশি আমাদের এখানে একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে যাতে কারো কোনো অসুবিধা না হয়। এবং আয়োজনে থাকছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পরিবেশনা থাকবে দেশের বরেণ্য শিল্পীদের। একটা থিমের উপর ভিত্তি করে, তো সেই থিমের উপর ভিত্তি করে আমাদের দেশের বরেণ্য ব্যক্তিরা তারা বক্তব্য রাখবেন। সাংস্কৃতিক পর্বেও আমাদের দেশের বিশিষ্ট শিল্পীরা তাদের অংশগ্রহণে একটা পর্ব হবে এবং বিদেশিদের আমাদের বন্ধু রাষ্ট্রদের অংশগ্রহণে একটা পর্ব থাকবে। সরাসরি অনুষ্ঠান চলবে প্রতিদিন বিকাল 4:30 থেকে রাত 8টা পর্যন্ত, আর ভার্চুয়াল অনুষ্ঠান চলবে 5:15 থেকে রাত 8টা পর্যন্ত। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতারণা মামলায় গ্রেপ্তার মডেল রোমানা স্বর্ণাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে ঢাকার সিএমএম কোর্ট। এর আগে পুলিশ 5 দিনের রিমান্ড আবেদন করে। প্রবাসী বাংলাদেশিকে প্রেমের ফাঁদে ফেলে 1.5 কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রোমানাকে বৃহস্পতিবার বিকেলে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ। প্রথমে প্রেমের সম্পর্ক, তারপরে বিয়ে, এরপর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়। দিনের পর দিন এমন প্রতারণার মাধ্যমে কোটিপতি হওয়ার অভিযোগ মডেল রোমানার বিরুদ্ধে। কয়েক বছর আগে রোমানার সাথে ফেসবুকে পরিচয় হয় সৌদি প্রবাসী কামরুলের। বেশ কয়েক বছর ধরে ওই প্রবাসীর কাছ থেকে নগদ 1 কোটি টাকা ছাড়াও ফ্ল্যাট ও গাড়ি হাতিয়ে নেওয়ার পর মামলা হয় মোহাম্মদপুর থানায়। টাকা পয়সা নিয়ে ব্যবসা করবে, ফ্ল্যাট কিনবে, আমাকে প্রফিট দেবে, তারপরে দেশে আসি আমি টাকা চাওয়ার পর আমাকে বাসা আটকে মানসিকভাবে নির্যাতন করে। পুলিশ বলছে তার নামে এরকম বহু অভিযোগ জমা পড়েছে। এছাড়া তার বিরুদ্ধে প্রতারক চক্রের হয়ে কাজ করার অভিযোগও আছে। আমি একজন বিধবা নারী, আমার বাপ মার সাথে থাকে, আমার একটা ফ্ল্যাট দরকার, ফ্ল্যাটের টাকা নেই, এইভাবে বিভিন্ন কথা বলে সে প্রচুর পরিমাণ টাকা নিয়েছে। শুক্রবার দুপুরে রোমানাকে আদালতে তুলে 5 দিনের রিমান্ড চাইলে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় আদালত। প্রেম নিবেদন এবং ফেসবুকে মেসেঞ্জারে করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে এবং এক পর্যায়ে তাদেরকে বিবাহের প্রস্তাব দেয়। 2015 সালে রোমানা অভিনীত একটি ছবি মুক্তি পায়। এছাড়া তিনি নিয়মিত নাটক ও মডেলিং করতেন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে ধূলি দূষণ বেড়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের একটি বড় অংশই শ্বাসতন্ত্রজনিত রোগে আক্রান্ত। জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের সর্বশেষ গবেষণা মতে শুষ্ক মৌসুমে ঢাকা শিশু হাসপাতালে আসা মোট শিশুর 49% শ্বাসকষ্টে আক্রান্ত। বায়ু দূষণের কারণে তৈরি হচ্ছে নতুন নতুন রোগ। ঢাকার বাতাসে থাকা ক্ষতিকর বস্তুকণাগুলো ভেসে ভেসে 100 থেকে 200 ফুট পর্যন্ত উঁচুতে উঠছে। বাতাসের সঙ্গে তা ঢুকছে ঘরে, ফলে বাসায় থেকেও শিশুরা রক্ষা পাচ্ছে না, আক্রান্ত হচ্ছে পরিবারের সবাই। জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের গবেষণা অনুযায়ী নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অভিভাবকেরা যত শিশুকে ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যান তাদের 49%ই শ্বাসকষ্টে আক্রান্ত। ওই সময়ে রাজধানীর বাতাসে ধুলা ও দূষণ বেড়ে যায়। আর বর্ষা মৌসুমে শ্বাসকষ্টে ভোগা শিশুদের এ হার 35% নেমে আসে। ওষুধ খাওয়ানোর পরে ভালো হয়েছিল, আবার হঠাৎ করে কালকে এরকম হয়ে গেছে। শ্বাসকষ্ট আজকে থেকে 7 দিন আগে। শুধু শ্বাসকষ্ট নয়, দীর্ঘমেয়াদী ফুসফুসের প্রদাহ, উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়া থেকে শুরু করে ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ বায়ু দূষণের কারণে বাড়ছে। শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশ বাধাগ্রস্ত করে বায়ু দূষণ। রেসপিরেটরি ডিজিজগুলো ইন কম্প্যারিজন টু কয়েক বছর এটা অতি মাত্রায় বেড়ে গেছে এবং প্রাইভেট প্র্যাকটিশনারদের উপর আমাদের একটা গবেষণা ছিল গত 16-17 সালে। এটাও দেখা যাচ্ছে যে অন্যান্য রোগের তুলনায় অন্যান্য বছরের চাইতে গত দেখা যায় যে 5 বছরের ব্যবধানে এই পরিমাণটা অনেক বাড়ছে। সরকারি সংস্থাগুলোর কার্যকর উদ্যোগ না থাকায় বায়ু দূষণ তৈরি করছে নতুন নতুন রোগ। ওভারঅল বলা যায় যে টোটাল যে রোগীগুলো আমাদের আউটডোরে প্রত্যেকদিন প্রায় 14 থেকে 1500 রোগী আমাদের আউটডোরে আসে। এই আউটডোরের রোগীর মোর দ্যান 10 to 20% রোগীগুলো রেসপিরেটরি প্রবলেম নিয়ে আসে, যারা ঠান্ডা, কাশি, জ্বর এবং নিউমোনিয়ার, তারপরে অ্যাজমা রোগীও এখন অনেকটাই বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন বায়ু দূষণ নিয়ন্ত্রণে না আনতে পারলে রাজধানীতে রোগবালাই বাড়তে থাকবে। সুলতানা জাহান নিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দেশে একদিনে করোনা রোগী শনাক্তের হার 6.5% ছাড়িয়েছে, বেড়েছে মৃত্যুর সংখ্যাও। করোনায় 24 ঘন্টায় আরও 13 জনের প্রাণহানি হয়েছে, এর মধ্যে পুরুষ 12 এবং নারী 1 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 8,515 জনের। 10 মার্চ থেকে টানা 3 দিনে দেশে হাজারেরও অধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও 6-এর ওপরে। শুক্রবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় দেশে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে 1066 জন, যা গত 2 মাসের মধ্যে সবচেয়ে বেশি। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন টিকা নিলেও স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। আমরা খুব আশাবাদী ছিলাম যে এটা কমে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে বেড়ে যাওয়ার তার মূল কারণটা হলো জনগণ কিন্তু খুব স্বাস্থ্যবিধি মানছে না। ঢিলেঢালা ভাব, গা শোয়া ভাব, স্থিরতা ভাব বা খামখেয়ালি ভাব। করোনার নতুন মিউটেশনের বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে এখনো হয়নি পর্যাপ্ত গবেষণা। এ অবস্থায় আগের মতোই কোয়ারেন্টাইন ও আইসোলেশন না মানাকেও দায়ী করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শনাক্ত রোগীদেরকে আইসোলেশন করে চিকিৎসা দেওয়া, তাদের সাথে লোকদের কোয়ারেন্টাইন করা, এগুলো একেবারেই হচ্ছে না। শুধুমাত্র বিদেশ থেকে আগত ব্রিটিশ যাত্রীদের ক্ষেত্রে এগুলো করা হচ্ছে। দেশের ভিতরে প্রতিদিন এখন তো 1000-এর উপরে রোগী পাওয়া যাচ্ছে। নতুন 1066 জন নিয়ে এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 5,55,222 জন। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়তে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। করোনার কারণে প্রায় 1 বছর বন্ধ থাকার পর 30 মার্চ থেকে স্কুল কলেজ খুলে দেওয়ার কথা রয়েছে, কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে এখন শঙ্কা তৈরি হয়েছে। শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পর্যালোচনা করতে ফের বৈঠক হতে পারে বলে জানা গেছে। আমরা গত 1 বছর ধরে যেভাবে পর্যবেক্ষণ করে পরামর্শকদের মতামত নিয়ে আমরা যেভাবে সিদ্ধান্ত নিচ্ছি, এবারও আমরা এখন পর্যবেক্ষণ করছি, দেখছি কিছুটা বাড়তির দিকে। যদি এই ট্রেন্ডই আমরা দেখি যে বাড়ছে, তাহলে তখন আমরা পরামর্শকদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব যে 30 তারিখেই খুলব নাকি এটার তারিখটা পরিবর্তন হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 26 মার্চের সফরে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা করতে চায় না সরকার। তুলে ধরা হবে না দুদেশের অমীমাংসিত বিষয়গুলো। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আরও জানিয়েছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মোদীর আগমন হবে শুধুই উদযাপনের। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 4 রাষ্ট্র ও সরকার প্রধানের ঢাকা সফরকে কূটনৈতিক অর্জন হিসেবে দেখছেন পররাষ্ট্রমন্ত্রী। দীর্ঘদিন ঝুলে থাকা তিস্তা চুক্তি নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সফরে কোনো আলোচনা হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, এ সফর শুধুই উদযাপনের। ওগুলো বাদ, আমরা যেটা চাই সেটা হচ্ছে এই যে একটি আনন্দ উৎসব, আমাদের এই বড় উৎসবে সব এসেছে, আমরা সেটাই আনন্দিত। আর অন্যান্য ছোটখাটো জিনিস এইগুলো আমরা তো ভারতের সাথে আমাদের যত ধরনের বড় বড় সমস্যা সব আমরা আলোচনার মধ্যে দূর করেছি। আর যদি আরো কিছু থাকে সেগুলো আস্তে আস্তে করবো, বাট দিস ইভেন্ট শুড নট বি অ্যান অকেশন। প্রতিবেশী দেশগুলোর বাংলাদেশের প্রতি যে শ্রদ্ধাবোধ, আগ্রহ, একে বিশেষ কূটনৈতিক অর্জন বলেও মনে করেন মন্ত্রী। মেসেজটা কি? আমাদের এই স্বর্ণ জুবিলিতে তারা আমাদের সাথে আছেন এবং সেই সাথে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপন এবং ওনার যে ত্যাগ, সেইগুলো তারা সবাই অত্যন্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করছেন। তো ওইটাই তো আমাদের বড় পাওয়া। এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এডুকেশন এক্সপোতে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, বিদেশে পড়তে আগ্রহী শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয়, মানব পাচারের মতো ঘটনা না ঘটে, সরকার তা নিয়ে সতর্ক আছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাসযোগ্য নগরী গড়তে বরিশাল সিটি কর্পোরেশনের তৈরি সর্বশেষ নকশা বিধি মেনে নতুন ভবন নির্মাণে ভাটা পড়েছে। নতুন বিধি অনুযায়ী পর্যাপ্ত রাস্তা রেখে ভবন নির্মাণে উৎসাহী নয় নগরবাসী। তবে নগর কর্তৃপক্ষ বলছে, টেকসই ও পরিকল্পিত নগরী তৈরিতে 2006 সালের নকশা বিধির বিকল্প নেই। প্রয়োজনে উঁচু ভবন নির্মাণের পরামর্শ তাদের। বরিশালকে পরিকল্পিত নগরী গড়তে 2006 সালে হয় নতুন বিধি। এতে ভবনের সামনে 6 মিটার সড়কের জায়গা রেখে নকশা বাধ্যতামূলক করা হয়। 14 বছর পর গত বছরের মাঝামাঝিতে বাস্তবায়ন শুরু হয় নতুন বিধি।
এরই মধ্যে 295টি ভবনের অনুমোদন হয়েছে। স্পেশাল মনিটরিং সেল গঠনের মাধ্যমে এটা যথাযথ তদারকি করা হচ্ছে, যাতে অ্যাপ্রুভাল প্ল্যান অনুযায়ী ফিল্ডে ইমারতটা কনস্ট্রাকশন কাজ যথাযথভাবে হয়। তবে নতুন বিধিতে ভবন নির্মাণের আগ্রহ হারিয়েছেন অনেকে। প্রতি মাসে যেখানে গড়ে 200টি ভবনের নকশা হতো ডিজাইন প্রতিষ্ঠানগুলোতে, বর্তমানে তা নেমে এসেছে মাত্র 30টিতে। কারণ হিসেবে নকশা তৈরির প্রতিষ্ঠানগুলো বলছে, সামান্য জমিতে রাস্তার জায়গা রেখে ভবন নির্মাণ করতে পর্যাপ্ত জায়গা পাওয়া যাচ্ছে না। 2% 2.5% আছে, তাদের একটু প্ল্যান করতে রাস্তার জায়গা ছেড়ে দিয়ে অনেক জায়গা ছোট হয়ে যায়, এই জন্য সেই ক্লায়েন্টরা ফিরে যাচ্ছে, প্ল্যান করতেছে না। আগে যেমন 200 মিনিমাম 200 প্ল্যান পাস হইতো, এখন সেটা নামতে নামতে মাসে দেখা যাচ্ছে 30টা প্ল্যানও পাস হয় না। জমি ছোট হলে প্রয়োজনে উঁচু ভবন নির্মাণের পরামর্শ নগর কর্তৃপক্ষের। আমরা 6 মিটার রোড চাচ্ছি এবং চারিপাশে আমরা একটা জায়গা চাচ্ছি যাতে আমাদের যে অ্যাকুইফারের যে পানির ইনজেকশন এটা যাতে ফুলফিল থাকে। আপনি উপরে যত ইচ্ছা উঠে কোনো অসুবিধা, কিন্তু মাটিতে যতটুকু জায়গা ছাড়া দরকার সেটা ছাড়তে হবে। নগরীতে অধিকাংশ ভবন নির্মাণে 1996 সালের বিধিও ঠিকমতো না মানায় বেশিরভাগই সরু রাস্তা। এতে জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স চলাচল করা যায় না। সমস্যা নিরসনে 2006 সালের বিধিমালা বাস্তবায়নকেই সমাধান হিসেবে দেখছে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। 2006 সালের যে আমাদের বিধিমালা আছে সেই অনুযায়ী করছি, কারণ আপনি 96 সালের প্ল্যানে আজকের দিনে এটা বাড়িঘর হতে পারে। যেসব ছোট ছোট রাস্তার মধ্যে যে ধরনের বাড়িঘর হচ্ছে, আলটিমেটলি এইভাবে যদি চলতে থাকে আমাদের বরিশাল বসবাসযোগ্য শহর থাকবে না। বরিশাল নগরীতে বর্তমানে 48,000 হোল্ডিং রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বদলে গেছে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম। দালাল না থাকায় আবেদন করার 3 থেকে 7 দিনের মধ্যেই খতিয়ান, ম্যাপ বা জমি জমার গুরুত্বপূর্ণ কাগজপত্র পাচ্ছেন সেবা প্রত্যাশীরা। জেলা প্রশাসন বলছে, অফিস শতভাগ দালাল মুক্ত সহ কোনো কর্মকর্তা যাতে অসাধু কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে সে ব্যাপারেও চলছে কঠোর নজরদারি। মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমে গড়ে প্রতিদিন 400 থেকে 500 মানুষ খতিয়ান, ম্যাপ বা জমি জমার গুরুত্বপূর্ণ কাগজপত্রের জন্য আবেদন করেন। তবে দালালদের দৌড়াতে এসব প্রয়োজনীয় কাগজ হাতে পেতে সাধারণ মানুষের ভোগান্তির সীমা ছিল না। তবে সেবাগ্রহীতারা বলছেন, সে পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটেছে। দালাল মুক্ত হয়ে ওঠায় এখন 3 থেকে 7 দিনের মধ্যেই মিলছে কাঙ্ক্ষিত সেবা। আগে অনেক দালাল ছিল, হয়রানি হইতাম আমরা, এখন আর দালাল মুক্ত। আগের পরিবেশটা ছিল বিশৃঙ্খল, দালাল ছিল, এখানে আমরা পয়সা জমা দিতে আসলে বিভিন্নভাবে হয়রানি হইতাম। সিরিয়াল মেনটেন হইতেছে, নিয়ম কানুন মানা হইতেছে, টাইম মতন পয়সাও ডেলিভারি হইতেছে। তৃণমূল মানুষের দোরগোড়ায় সরকারি সেবা দ্রুত পৌঁছে দিতে আবেদন করার দিনে যেন জমির পর্চা সহ অন্যান্য কাগজপত্র পাওয়া যায়, সে লক্ষ্যে ডিজিটাল কার্যক্রম হাতে নেওয়ার কথা জানালেন রেকর্ড রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। আরএস রেকর্ড, এসএ রেকর্ড, সিএস রেকর্ড, যে রেকর্ডগুলো আছে সেই রেকর্ডগুলো কিন্তু প্রজেক্টের মাধ্যমে এগুলোকে সফট করা হয়েছে। তো সেই রেকর্ডগুলোও আমরা ডিজিটালি দেওয়ার জন্য একটা কার্যক্রম চলমান আছে। জেলা প্রশাসক বলছেন, শুধু দালাল নয়, অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা অসাধু কোনো কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে সে ব্যাপারে বাড়ানো হয়েছে নজরদারি। সবাইকে হুঁশিয়ারি করে দিয়েছি যে এখানে যেন কোনো দালাল না আসে। স্টাফদের কিছু চেঞ্জ করেছি, বিভিন্ন জায়গায় তাদেরকে বিভিন্নভাবে মানে পদায়ন করেছি, সেটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে আমাদের নজরদারিটা, আমাদের মনিটরিং, আমরা মনিটরিং রাখছি। বর্তমানে মাসে প্রায় 10,000-এরও বেশি পর্চা বিতরণ করছে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু। টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। নির্বাচনে 14টি পদের মধ্যে আওয়ামীপন্থী প্যানেল পেয়েছে 8টি পদ ও বিএনপিপন্থী প্যানেল পেয়েছে 6টি। সর্বোচ্চ আদালতের আইনজীবীদের নেতৃত্বদানকারী সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ভোট। শুক্রবার সকাল থেকে ব্যালট বাছাই শেষে দুপুর 3টার দিকে শুরু হয় গণনা, রাত 1টার দিকে হয় ফল ঘোষণা। সভাপতি, একটি সহসভাপতি, একটি সহসম্পাদক, কোষাধ্যক্ষ ও 4টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন আওয়ামীপন্থী প্যানেলের প্রার্থীরা। আর সাধারণ সম্পাদক, একটি সহসভাপতি, একটি সহসম্পাদক ও
3টি সদস্য পদে জয় পেয়েছে বিএনপি পন্থী নীল প্যানেল। সভাপতি পদে 2968 ভোট পেয়ে নির্বাচিত আব্দুল মতিন খসরু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সবাইকে নিয়ে একসাথে কাজ করার ঘোষণা দেন। আমরা মানুষের মতো বাঁচতে চাই। সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম ইন অল ম্যাটার। আমাদের আচার আচরণ ব্যবহারাতে সুপ্রিম হবে। ডোন্ট বি পার্টি না, আমরা পার্টিতে হব না। আমাদের পার্টি একটা, আমরা লয়ার। সম্পাদক পদে বিএনপি পন্থী প্যানেল থেকে রুহুল কুদ্দুস কাজল 3095 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আমাদেরকে গণতন্ত্র এবং মানবাধিকার সমস্ত কিছুর পাশাপাশি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি উন্নয়নের জন্য আমাদেরকে কাজ করতে হবে। আপনারা জানেন 20 তলা ভবন একটি কাজ, সেই 20 তলা ভবনকে আমরা অবশ্যই বাস্তবায়ন করব। এবারের নির্বাচনে 14টি পদের বিপরীতে 51 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 7721 জনের মধ্যে ভোট দিয়েছেন 5486 জন। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়ার এনআইডি জালিয়াতিতে জড়িত থাকার প্রমাণ মিলেছে মাঠ পর্যায়ের 5 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে হয়েছে মামলা। তবে ধরাছোঁয়ার বাইরে এনআইডি বিভাগের জড়িত কর্মকর্তারা। তদন্ত কমিটি সে সময় দায়িত্ব থাকাদের নাম, পদবি জানতে চাইলেও তা জানানো হয়নি। এছাড়াও কেন্দ্রীয় সার্ভারেও পাওয়া গেছে দুর্বলতা। এনআইডি জালিয়াতি করে কুষ্টিয়া শহরে শত কোটি টাকার এই বাড়ি হাতিয়ে নেয়ার চেষ্টা করে একটি চক্র। পরে এই নিয়ে তদন্তে নামে নির্বাচন কমিশন। পাওয়া যায় কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের তখনকার 5 কর্মকর্তা কর্মচারীর সম্পৃক্ততা। 7 মার্চ তাদের বিরুদ্ধে মামলা করে ইসি। তদন্ত প্রতিবেদন বলছে, এই জালিয়াতিতে সে সময় সার্ভারের দায়িত্বে থাকা এনআইডি বিভাগের কর্মকর্তা কর্মচারীরা জড়িত। পরে এনআইডি বিভাগের কাছে তাদের নাম, পদবি জানতে চিঠি দিয়েও সাড়া পায়নি তদন্ত কমিটি। এতে পার পেয়ে গেছেন জড়িতরা। এটা আমার জানা নেই, কেন আমি নতুন জয়েন করেছি তো। এনআইডি উইংয়ে তখন ভালো বলতে পারবে। আপনাদের থেকে শুনে নিলাম যে যদি এরকম হয়ে থাকে, কমিশনের যদি আমার চেয়ে থাকে, আমি আবার কাগজপত্র পরীক্ষা করে দেখে নেব। কেউ দ্বিতীয়বার ভোটার হতে চাইলে তা কেন্দ্রীয় সার্ভারে ধরা পড়ার কথা। তবে কুষ্টিয়ার ঘটনায় 6 ব্যক্তির 3 জনের আঙ্গুলে ছাপ সেখানে ধরাই পড়েনি। এতে আরেকটি এনআইডি পেয়ে যায় তারা। জালিয়াতি বন্ধে কেন্দ্রীয় সার্ভার শক্তিশালী করতে বলেছে তদন্ত কমিটি। করা হয়েছে 3টি সুপারিশও। আমরা দুর্বল বলবো না, প্রতিদিনই কিন্তু এক একটা সিস্টেমের যতটা হয়, যেমন আমাদের এখানে যে সিস্টেম যতটুকু ছিল তার থেকে আরেকটু বেটার করার জন্যই করা হচ্ছে। আমাদের বর্তমান যে সিস্টেমটা আমরা শিফট করছি এফিস টু এবিস, এটা আরো বেশি সুরক্ষিত হবে। এখন গ্র্যাজুয়ালি যারা নতুন এই ভোটার হচ্ছে তাদেরকে তো আমরা এবিসে ডাইরেক্ট নিচ্ছি। এনআইডি জালিয়াতিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাজা হলেও সবসময় নাগালের বাইরে থেকে যাচ্ছে নির্বাচন কমিশন সচিবালয় ও এনআইডি বিভাগের কর্মকর্তারা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1 বছরে সিলেট বিভাগে ধর্ষণের শিকার 323 নারী। এছাড়াও বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন আরও 524 জন। এসব ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন পুলিশ কর্মকর্তারা। বিশ্লেষকদের অভিযোগ, তদন্তে গাফিলতি আর রাজনৈতিক প্রভাবে অনেক অপরাধী পার পেয়ে যাওয়ায় বাড়ছে এসব অপরাধ। গেল বছরের 25 সেপ্টেম্বর স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। দেশব্যাপী আলোচিত এ ঘটনা ছাড়াও সিলেট বিভাগে প্রায়ই ঘটছে ধর্ষণ ও নারী নির্যাতন। পুলিশের হিসাবে বিভাগের 4 জেলা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে গেল বছর ধর্ষণের শিকার হয়েছেন 323 নারী। এসব ঘটনায় মামলা হয়েছে 225টি। যে অপসংস্কৃতির দিকে আমরা ধাবিত হচ্ছি, সেগুলোকেও যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে নারী নির্যাতন, শিশু নির্যাতন এগুলো কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা খুবই দুঃসাধ্য একটি ব্যাপার হয়ে দাঁড়াবে। মামলা হলে মামলার সঠিক তদন্ত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, অপরাধীদের আইন আমলে এনে বিচারের সোপর্দ করা, এটা আমাদের গতানুগতিক কাজ আমরা করে থাকি। বিশ্লেষকদের অভিযোগ, মামলা তদন্তে গাফিলতি আর রাজনৈতিক প্রভাবে পার পেয়ে যায় অনেক অপরাধী। তাই স্পর্শকাতর মামলা তদন্তে নজরদারি বাড়ানোর তাগিদ তাদের। কেস ফাইল থেকে শুরু করে
আদালতে যাওয়া পর্যন্ত টোটাল প্রক্রিয়াটাতেই কিন্তু নানা রকম দুর্নীতির বিষয় থাকে। সামহাও একটা প্রভাব প্রতিপত্তি করেও কিন্তু এই অপরাধীরা বেঁচে যাচ্ছে। ফলে এই টোটাল বিষয়টা অপরাধ প্রবণতা, যে অপরাধী সে যখন পার পেয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে কিন্তু অন্যরা দেখে ইন্সপায়ার্ড হচ্ছে। বর্তমানে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৩,৪৭৬টি মামলা বিচারাধীন। বিচার প্রক্রিয়ার ধীর গতির কারণে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে বলে দাবি ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চড়া দামে কিনতে হচ্ছে ভোজ্য তেল, দাম কমার কোনো লক্ষণ নেই, উল্টো দাম আরও বাড়তে তৎপর কোম্পানিগুলো। এজন্য বিক্রেতাদের দাম বাড়ানোর জন্য চাপ দিচ্ছে তারা। পাইকারি বিক্রেতাদের দাবি, এরই মধ্যে সরবরাহ কমিয়ে দিয়েছে কোম্পানিগুলো। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে কেনাকাটা করেন মফিজুর রহমান দম্পতি। ডাল সবজির পাশাপাশি সয়াবিন তেলও কেনেন। তবে কয়েকটি দোকান ঘুরেও একটু কম দামে তেল কিনতে পারেননি। সব দোকানে একই দাম। এখন আসলে তো যে আয়ের থেকে আমাদের ব্যয় বেশি হচ্ছে, এখন কিন্তু কষ্ট হচ্ছে। গত জানুয়ারি থেকে ঊর্ধ্বমুখী ভোজ্য তেলের দাম। খোলা ও বোতলজাত দু ধরনের তেলের দামই বেড়েছে। সরকারি সংস্থার হিসাবে 1 দশকের মধ্যে সর্বোচ্চ এই নিত্য পণ্যের দাম। আগে 10 টাকা ছিল, ওনারা বললো যে এখন দাম বেড়েছে, আমাদের তো কিছু করার নেই, এখন 135 টাকা লিটার। বিক্রেতারা জানান, দাম আরেক দফা বাড়াতে তাগিদ দিচ্ছে কোনো কোনো কোম্পানি। আবার কোনো কোম্পানি আগামী সপ্তাহ থেকে দাম বাড়ানোর কথা বলছে। তেলের বাজারটা ঊর্ধ্ব দিকে যাচ্ছে। আমরা মেসেজ পাচ্ছি, গত এক সপ্তাহে রূপচাঁদা আমাদের দিয়ে গেছিল 610 টাকা, এরপরে ওরা বলছে নেক্সটে আমাদেরকে দিবে 655 টাকা 5 লিটার। সরবরাহ কমিয়ে দিয়েছে অনেক কোম্পানি। এতে চাহিদা মতো তেল পাওয়া যাচ্ছে না বলেও জানান অনেক পাইকারি বিক্রেতা। সব কোম্পানি বলতেছে দাম বাড়বে এবং অলরেডি কিন্তু আমাদের শর্ট, সাপ্লাইও শর্ট। 4 দিন 5 দিন পর একটা গাড়ি দেয়। বিক্রেতাদের অনেকে বলছেন, সরকার দাম নির্ধারণ ও সঠিক নজরদারি করলে বাজার স্থিতিশীল থাকবে। সরকার যে দাম বেঁধে দিয়েছে, মনে হয় না রমজানের আগে দাম বাড়বে। সরকার বাধা অতিক্রম করার কোনো সুযোগ নেই। এদিকে ভোজ্য তেলের দাম নির্ধারণে বৃহস্পতিবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। তবে কোনো সিদ্ধান্ত আসেনি। রোববার আবারও বৈঠকে বসতে পারে বাণিজ্য মন্ত্রণালয়। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ শুরু হচ্ছে পশুর চ্যানেলে ড্রেজিং এর কাজ। ড্রেজিং এর কাজ শেষ হলে ভারত, নেপাল ও ভুটানের সাথে বাংলাদেশের বাণিজ্য প্রসারে মোংলা বন্দর বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশা করছে বন্দর সংশ্লিষ্টরা। বর্তমানে মোংলা বন্দর জেটি থেকে জয়মনির ঘোল পর্যন্ত প্রায় 23.5 কিলোমিটার এলাকার গভীরতা 6 মিটার। জোয়ারের সময় এই গভীরতা হয় সর্বোচ্চ 8 মিটার। এতে করে 7.5 মিটারের বেশি গভীরতা সম্পন্ন জাহাজ জেটিতে ভিড়তে পারে না। ড্রেজিং করে এই চ্যানেলের নাব্যতা 8.5 মিটারে উন্নীত করা হবে। ফলে জোয়ারের সময় 9.5 থেকে 10 মিটারের জাহাজ সরাসরি জেটিতে ভিড়তে পারবে। প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 793,72,80,000 টাকা। চাঁপাইনবাবগঞ্জে ছোট জাতের আম গাছ চাষে ঝুঁকছেন চাষিরা। অল্প জায়গা ও কম সময়ের মধ্যে বেশি ফলন পাওয়ায় এই জাতের বাগান গড়ে উঠছে জেলা জুড়ে। এছাড়াও শ্রমিক ছাড়াই সহজে আম নামানো যায় বলে আরও জনপ্রিয় হয়ে উঠেছে এসব বাগান। এতে বড় গাছের ক্ষীরসাপাত, ল্যাংড়া, ফজলি আম চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক। 4 বছর বয়সী এই আম বাগানে একটি গাছ থেকে আরেকটির দূরত্ব মাত্র 6 থেকে 9 ফিট। দূর থেকে দেখে এক গাছ থেকে অন্য গাছকে আলাদা করা কঠিন। বাণিজ্যিকভাবে চাষের জন্য এখন ছোট ও বেশি গাছের বাগানের দিকেই ঝুঁকছেন চাষিরা। এছাড়া ছোট গাছের উচ্চ ফলনশীল জাতগুলোর বাগানই বাড়ছে। এসব ছোট গাছের বাগানের পরিচর্যা থেকে শুরু করে আম নামানো যেমন সহজ, অন্যদিকে কম জায়গায় বেশি ফলন পাওয়া যায়। ভালো রেজাল্ট, এই জন্য আমরা লাগিয়েছি আপনার খিরসা, ন্যাংরা, বোম্বাই, ফজলি এসব আমের চাইতে, জাত আমের চাইতে আপনার আম ভালো কোয়ালিটি কিংবা চাহিদা মুক্ত আম বাইরে ভালো বিক্রি হয়। আম পাড়ার জন্য সুবিধে, ছোট গাছ এবং ছোট গাছ বিঘাতে বেশি ধরে, এক কারণ এই হিসাবে ছোট গাছ আমরা লাগিয়ে থাকি। কৃষি বিভাগ বলছে গত 10 বছরে চাঁপাইনবাবগঞ্জে আমের বাগান বেড়েছে 11,664 হেক্টর জমিতে। এর সবই উচ্চ ফলনশীল জাতের বেশি গাছের বাগান। আর আম গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা বলছেন স্বল্পমেয়াদী বাগান গড়ে ওঠায় নতুন জাতগুলো জনপ্রিয় হচ্ছে। গাছের মাথাটা কেটে দেওয়া হয় যাতে করে সূর্যালোকটা নিচ পর্যন্ত আসে, রোগবাদী হবে না এক। আর উপরের শাখাগুলোয় কিন্তু ফলন কম হয়,
যেগুলো ছড়িয়ে যাচ্ছে এগুলোতে ফলন বেশি হয়। সেক্ষেত্রে উপরে যখন ডগাটা কেটে দেবো, গাছ চারদিকে বিস্তার করবে এবং ফলন বেশি হয়। যে জাতগুলো নাবি জাত, অর্থাৎ দেরিতে আমাদের মুকুল আসে, হারভেস্ট হয়, সেই জাতগুলোর প্রতি তারা মানে আগ্রহী হচ্ছে এবং সেই বিশেষ 12 মাসি কিছু জাত আছে সেগুলোও তারা লাগাচ্ছে। বেশি গাছের আমবাগান গড়ে ওঠায় আকারে বড় গাছের জাতগুলো পড়েছে হুমকির মুখে। কৃষিবিদরা বলছেন কম জায়গায় বড় জাতের আমের বাগান সম্ভব নয় বলে দিন দিন আগ্রহ কমছে। যে জাতটা পপুলারিটি পাবে, যেটা গ্রহণ করবে মানুষ, খাবে যেটা বেশি, যেটা ডিমান্ড বেড়ে যাবে সেটাই টিকে থাকবে। আর যেটা মানুষের কাছে যেটা চাহিদা কমে যাবে সেটা ডিমান্ড কমে যাবে। গত এক দশকে বড় জাতের ক্ষীরসাপাত, ল্যাংড়া, ফজলি আম গাছের বাগান বাণিজ্যিকভাবে গড়ে ওঠেনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনায় আরও 9,000-এর মৃত্যু হয়েছে, শনাক্ত 4,86,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো 26.5 লাখ। আক্রান্তের সংখ্যা 11,95,00,000-এর বেশি। এদিকে বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে ব্রাজিল। 2,152 নতুন মৃত্যু নিয়ে দেশটিতে মোট প্রাণহানি 2,75,000 ছাড়িয়েছে, নতুন করে শনাক্ত 84,000। এ নিয়ে আক্রান্তের সংখ্যা 1,13,68,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় 1,400 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত 65,000-এর বেশি। ভারতে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। নাগপুরের পর মহারাষ্ট্রের পুনেতে নতুন করে জারি করা হয়েছে লকডাউন। শুক্রবার ভারতে প্রাণ গেছে 1.5 শতাধিকের। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকায় রক্ত জমাট বাঁধার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার WHO-র মুখপাত্র মার্গারেট হ্যারিস একথা জানান। এ সময় এই টিকাকে নিরাপদ দাবি করে এটি গ্রহণ বন্ধ রাখা উচিত হবে না বলে মন্তব্য করেন হ্যারিস। বলেন, তদন্ত করে অ্যাস্ট্রাজেনেকা টিকার সঙ্গে রক্ত জমাট বাঁধার কোনো কিছুই পাওয়া যায়নি। এর আগে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা গ্রহণের পর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কিছু মানুষের রক্ত জমাট বেঁধে যাচ্ছে এমন খবর ছড়িয়ে পড়েছিল কয়েকটি দেশে। তবে সেই আশঙ্কা নাকচ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হাসপাতাল ছাড়লেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার চূড়ান্ত শারীরিক পরীক্ষার পর তাঁকে বাড়ি ফেরার অনুমতি দেন চিকিৎসকেরা। এদিকে নন্দীগ্রামে মমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। সকালে হলদিয়ায় মনোনয়নপত্র জমার সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। শুক্রবার সকাল থেকে বিজেপি প্রার্থীর মনোনয়ন নিয়ে নন্দীগ্রাম জুড়ে ছিল টানটান উত্তেজনা। সকাল 9টায় সোনাচূড়ার মন্দিরে পূজা দেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পরে জোনাকিনাথ মন্দিরে যজ্ঞ করেন তিনি। এরপর হলদিয়া পৌঁছান শুভেন্দু। কর্মী সমর্থকদের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে সাথে নিয়ে জমা দেন মমতার বিরুদ্ধে মনোনয়ন। এ সময় তিনি বলেন, পশ্চিমবঙ্গে সত্যিকার পরিবর্তন আনতেই তার এই দল পরিবর্তন। আমি যেটা বলছি, পরিবর্তন, আসল পরিবর্তন করুন। 11-র পরিবর্তন যে আশা নিয়ে হয়েছিল সেই পরিবর্তন হয়নি। নন্দীগ্রামে মমতা ও শুভেন্দুর প্রতিপক্ষ হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাম জোটের মীনাক্ষী মুখোপাধ্যায়। এটাই গোটা পশ্চিমবঙ্গে মানুষের, খেটে খাওয়া মানুষের, বেকারদের কর্মসংস্থানের জন্য, পেটে ভাতের জন্য বিকল্প সরকার গঠন করতে হবে, চোরেদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম ইশতেহার ঘোষণা করেছে বাম মোর্চা। এতে মজুরি বৃদ্ধি সহ নতুন কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে উঠে এসেছে বর্ণবাদ ও নারী নিরাপত্তার ইস্যু। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরিয়ার গৃহযুদ্ধ পার করল 10টি বছর, তাও যেন কমছে না যুদ্ধের ভয়াবহতা, থামছে না মৃত্যুর মিছিল। এ পর্যন্ত প্রাণ গেছে 3,80,000 মানুষের, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এদিকে সিরিয়ার সংকট নিরসনে রাজনৈতিক সমাধানের উদ্যোগ নিয়েছে তুরস্ক, রাশিয়া ও কাতার। 2011 সালে আরব বসন্তের ঢেউ লেগে শুরু হয় সিরিয়ার গৃহযুদ্ধ। 10 বছর আগে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ একটি অভ্যুত্থান রূপান্তরিত হয় গৃহযুদ্ধে। 10 বছরেও সমাধান হয়নি রাজনৈতিক সংকটের। নানা কূটনৈতিক প্রচেষ্টার পরও কোনো সমাধানে আসতে পারেনি সিরিয়ার বিবদমান দুই পক্ষ। এমন পরিস্থিতিতে ভিন্ন দেশে আশ্রয় নেয়া সিরীয়দের জন্য প্রতিনিয়তই যেন একটু একটু করে নিভে যাচ্ছে আশার আলো।
ধীরে ধীরে সব হারিয়ে যাচ্ছে। আমার পরিবারের নতুন প্রজন্মের কাছে নিজ দেশের কোনো স্মৃতি নেই। তারা যেখানে বেড়ে উঠেছে সেখানে তারা কেবলই শরণার্থী। দেশের ভেতরে যারা বাস্তুচ্যুত তারাও পার করছেন বিভীষিকাময় সময়। ক্ষুধা দারিদ্রতায় জর্জরিত তারা। অভ্যন্তরীণ বাস্তুচ্যুত প্রায় 50 লাখ মানুষ নির্ভর করছে বিশ্ব খাদ্য কর্মসূচির ত্রাণের উপর। সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের সবচেয়ে বড় দুর্যোগ হিসেবে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গত 10 বছর ধরে বিশ্ব সিরিয়ার এই ধ্বংসযজ্ঞ ও রক্তপাতের সাক্ষী হচ্ছে। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা ও বঞ্চনার মধ্যে জীবনযাপন করছে এখানকার বাসিন্দারা। দেশটিতে এ পর্যন্ত কয়েক হাজার মানুষের প্রাণ গেছে, বাস্তুচ্যুত হয়েছে কয়েক লক্ষ, আটক এবং নিখোঁজের সংখ্যা অগণিত। ইউনিসেফের হিসেবে সিরিয়ার 1 দশকের গৃহযুদ্ধে প্রাণ গেছে 10,000-এর বেশি শিশুর। 5,700 শিশুকে ব্যবহার করা হয়েছে যুদ্ধে। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ডের কুইন্সটাউনে দ্বিতীয় দিনের মতো দলীয় অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। কোয়ারেন্টিন পর্বের পর অনভ্যস্ততা কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ টাইগারদের। নিউজিল্যান্ডের কন্ডিশন অনুযায়ী অনুশীলনের ছক সাজিয়েছে টিম ম্যানেজমেন্ট। দীর্ঘমেয়াদে অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম বিদেশ সফর, তাও আবার নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে। কন্ডিশন আর স্কিল সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু মনস্তাত্ত্বিক প্রস্তুতিতে তো বাধা নেই। অনুশীলন শুরুর আগে এভাবেই মনোবল বাড়ানোর চেষ্টা তামিমের। দীর্ঘমেয়াদে চাওয়া লড়াইটা হোক দল হিসেবেই। 14 দিনের কোয়ারেন্টিনের পর অনভ্যস্ততা বড় চ্যালেঞ্জ। সর্বোচ্চ পর্যায়ের ফিটনেস ছাড়া সুযোগ থাকবে না দাঁড়ানোর। রিদম ফিরে পাওয়ার মিশনে ফুটবল সেশন আর রানিংয়ে গুরুত্ব ফিজিও নিকোলাস লির। সবশেষ সিরিজগুলোতে ভাবনার কারণ হয়ে উঠেছিল ফিল্ডিং। ডাউন আন্ডারের ভিন্ন কন্ডিশনে কাজটা আরো কঠিন। গ্রাউন্ড ফিল্ডিং আর ক্যাচিংয়ে ঘাটতি কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ ফিল্ডিং কোচ কুকের। বিশ্বকাপের পর অ্যাওয়েতে রীতিমতো ধুকেছে টাইগার টপ অর্ডার। যে সাদা বলে নিজেদের ফেভারিট দাবি করা হয়, সেখানেও নেই বলার মতো সাফল্য। ঘুরে দাঁড়ানোর মিশনে বড় দায়িত্ব লিটন তামিমদের। নতুন বলের চ্যালেঞ্জ সামলানো গেলে খেলা যাবে বড় ইনিংস, জানা আছে টপ অর্ডারের। 5 দিনের ক্যাম্পের 2 দিন শেষ হয়েছে কুইন্সটাউনে। সেখান থেকে ম্যাচ ভেন্যু ডানেডিনে যাবে টিম টাইগার্স। 20 মার্চ প্রথম ওয়ানডেতে নামার আগে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে তামিমের দল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করব ইন্ডিপেন্ডেন্ট সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। নন ব্যাংকিং আর্থিক খাতে দুর্নীতি রোধে নজরদারি বাড়াচ্ছে দুদক। গোয়েন্দা তৎপরতা বাড়াতে গঠন হচ্ছে আলাদা ইউনিট। রাজধানীর রামপুরা বনশ্রী খিলগাঁওয়ে সক্রিয় দুর্ধর্ষ অপরাধ চক্র, লাঞ্ছিত করে ও ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। বসুরহাট সংঘর্ষে ওবায়দুল কাদেরের পদত্যাগ চাইলেন মির্জা ফখরুল, মাঠ গরমের চেষ্টা বলে অভিযোগ। এবং প্রতারণা মামলায় মডেল রোমানাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ, প্রবাসীর টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।